ওয়াশরুম থেকে একসাথে বেরিয়ে এলো লাকি আর ইপসিতা। ইপসিতার মনে হলো তাদের ঘিরে সকলে মিলে যেন সিটি বাজাচ্ছে। কিন্তু তাদের দেখার পরে ইপসিতার বোন অর্থাৎ সায়নীর মুখটায় কেমন বিরক্তির ছাপ ফুটে উঠল। আসলে সেই বিরক্তি ছিল লাকির প্রতি। এই বিরক্তি সায়নীর হতেই থাকে। লাকি থাকলেই যেন তাকে দিয়ে খাটানোর কথা মনে হয় ওর। সায়নী বলল, আরে লাকি, ওয়েটারকে ডাকতে গিয়ে নিজে গায়েব হয়ে গেলি? এতক্ষণ ধরে কি কবিতা লিখছিলি নাকি? এবার বোনের কথা শুনে একটু চটল তার দিদি ইপসিতা। সে বলল, আরে তুই সবসময় ওর সাথে এরকম ব্যবহার করিস কেন? সায়নীর উপরে রাগ দেখিয়ে বলল ইপসিতা। তারপরই একটা আদর মাখা দৃষ্টি দিয়ে লাকির দিকে তাকালো ইপসিতা। খুব মিষ্টি করে বলল, লাকি, আমার পাশে বসো, একটা দারুণ চকলেট আছে আমার কাছে, খাবে? ব্যাপারটা খুব ভালো চোখে দেখলো না সায়নী। একটু টিজ করার কায়দায় সে তার দিদিকে বলল, বাবা, এতদিন তো আমাকে দেখলেই চকলেট দিতিস, এখন লাকিকে পেয়ে আমাকে ভুলে গেলি? একটু বেশি বাড়াবাড়ি করছিস না দিদি? সায়নী ভাবল তার দিদি হয়তো সত্যি লাকিকে ফাঁসানোর চেষ্টায় তার প্রতি খুব ভালো আচরণ করছে। কিন্তু আসলে যে লাকি আর ইপসিতার কি ডিল হয়েছে সেটা জানা ছিল না সায়নীর। এরপর সেখানে ওয়েটার আসে। তিনজনেই আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করে। যদিও সায়নী লাকিকে খুব একটা পাত্তা দিচ্ছিল না, কিন্তু ইপসিতা তার প্রতি খুব যত্ন নিল। তাই যখনই সায়নী লাকির সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে তখনই রেগে যাচ্ছে সে। ইপসিতা খুব ভালো করেই জানতো তার বোন আগুন নিয়ে খেলা করছে। এদিকে সায়নী খাওয়া শেষ করে একটা পেপার ন্যাপকিন দিয়ে মুখ মুছে লাকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি আনলাকি? আমার দিদির মতো একটা মেয়েকে পেয়ে খুবই লাকি মনে হচ্ছে তো নিজেকে, নাকি সবসময় আমার দিদির কথাই ভাবছিস, তাই না? সায়নীর কণ্ঠে কোনো আবেগ ছিল না, কিন্তু লাকি যে কতটা হৃদয়বান মানুষ তার মনের মাধুর্য অনুভব করতে পেরেছিল একমাত্র ইপসিতা। তাই স্প্রিংকেলে আসা মাত্রই লাকিকে দেখে তার শরীরে শিহরণ জেগেছিল। সে মনে মনে ভেবেছিল লাকিকে কোনো দিন সে ছাড়বে না, সব সময় তাকে আগলে রাখবে, কাজ ছাড়া করবে না। সায়নী যেন লাকি আর তার দিদির মনে মনে কথা বলার বিষয়টা বুঝতেই পারছে না। চিরাচরিত কায়দায় সে আবারও খুব অভদ্রভাবে লাকিকে বলল, তুই চিরকাল গাধাই থেকে যাবি। তুই কি দেখতে পাচ্ছিস না আমার কাজিন কত সুন্দরী, আর কত সহজে তুই দিদির বয়ফ্রেন্ড হয়ে গেলি? তাহলে ওর একটু সেবা কর। এই বলে সায়নী হাসতে লাগলো। ইপসিতা আবারও রেগে গেল তার ওপর। তবে সে ভালোই বুঝতে পারল লাকিকে ফাঁসানোর জন্য ইতিমধ্যেই ইপসিতা কাজ শুরু করে দিয়েছে। আবারও অভদ্রভাবে সায়নী বলল, শোন লাকি, আমার দিদির লাইফস্টাইল কিন্তু খুব হাইফাই। তুই আসলে একটা সোনার ডিম পাড়া হাঁস পেয়েছিস। তোর মুরদ কত দূর সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। কথা শেষ হতেই দিদি ইপসিতার দিকে তাকালো সায়নী। সে যেন চোখ মুখে ইশারা করতে চাইল যে এই লাকির এত প্রশংসা করা তার দিকে বেশি করে ঢলে পড়লে ফল ভালো হবে না। দিদি শেষমেশ সত্যিই ছেলেটার প্রেমে পড়ে যাবে না তো? ভয় হলো সায়নীর। লাকি যে কতটা ছাপোষা, কতটা গরিব, কতটা সাদামাটা, তাদের স্ট্যাটাস থেকে যে কত মাইল দূরে সে, সেই সব কিছুই দিদির সামনে খোলসা করে দিতে চাইল সায়নী। সায়নী আশা করল তার দিদি হয়তো বোনের প্রশংসা করবে। হাজার হোক, লাকির মতো একটা ক্যাবলা ছেলে জোগাড় করে দিয়েছে সে। কিন্তু ইপসিতা মনে মনে তার বোনকে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারতে চাইল। সে ভাবল লাকি নেহাতি খুব ভালো ছেলে। অন্য ছেলে হলে এতক্ষণে সায়নীকে ক্যাফে থেকে বের করে দিত। দুই বোনের চোখ মুখের অবস্থা আর মনে মনে কথা বলা দেখে লাকির মুখে একটা হালকা হাসি লেগেই রইল। ইপসিতা খুব রেগে গিয়ে সায়নীকে বলল, তুই এভাবে কথা বলছিস কেন ওর সাথে? দেখ, তোকে আমি অনেকবার বলেছি এভাবে ওর সাথে কথা বলবি না। এদিকে সায়নী ভেবে পায় না ইপসিতা কেন তার সাথে এরকম আচরণ করছে। লাকিকে ইমপ্রেস করার জন্য দু একবার ভালো করে কথা বলা অবধি ঠিক আছে,
কিন্তু তা বলে এত বাড়াবাড়ি! যতবার ঈপ্সিতা তাকে থামাচ্ছে ততবারই লাকির সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছে সায়নী। একবার তো সায়নী তার দিদির পীড়িত দেখে বিরক্ত হয়ে বলেই ফেলল, মনে হয় আমার দিদি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছে। দেখিস কাল আবার এমনটা না হয় যে এই গাধাটাও তোকে চমকাতে শুরু করে দেয়। আর লাকি, তুই দেখ কত কেয়ারিং একটা মেয়ে পেয়েছিস। বোনের মুখ থেকে এরকম খোঁটা শুনে আরো রেগে গেল ঈপ্সিতা। আর তার মুখ দেখে সায়নী আবার বলল, মানে আমার দিদি তোকে একটু পাত্তা দিতে শুরু করেছে মানে এই নয় যে তুই যা খুশি করতে পারিস। ওর দিকে চোখ দুটো তুলে পর্যন্ত তাকাবি না, আর টাচ করা তো অনেক দূরের কথা। লাকির সঙ্গে খারাপ ব্যবহার করতে গিয়ে ধীরে ধীরে যেন সব কিছু ঘেঁটে দিচ্ছে সায়নী। সে কি বলছে তার যেন কোনো নাগালই নেই তার কাছে। বোনের এমন বেয়াক্কেলে কাণ্ড কারখানা দেখে রেগে লাল হয়ে যাচ্ছে ঈপ্সিতা। তার মাথা ঘুরপাক খাচ্ছে। যদি এইভাবে লাকিকে ভয় দেখাতে থাকে তাহলে কাল থেকে তো আর লাকি আমার সাথে কথাই বলবে না, তাহলে তো সব শেষ। ঈপ্সিতা ভাবল তার চোখের সামনে দিয়ে যেন সব স্রোতের বিপরীতে চলে যাচ্ছে। সে মনে করল এত সুন্দর করে সাজানো বাগানটা যেন তার নিজের বোনই শেষ করে দেবে। তাই সব শেষ হয়ে যাওয়ার আগে তাকে এর একটা কিছু বিহিত করতে হবে। প্রচন্ড রেগে গিয়ে ঈপ্সিতা তার বোনের উদ্দেশ্যে বলল, সায়নী, এনাফ ইজ এনাফ। আমার চাকর চাই না, বুঝলি, বয়ফ্রেন্ড চাই। তখন থেকে একটার পর একটা ফালতু কথা বলেই যাচ্ছিস, সহ্যের মাত্রা ছাড়িয়ে যাস না। সায়নীর কোনো ধারণাই ছিল না যে তার দিদি এতটা রেগে যেতে পারে, কিন্তু সে যে থামার পাত্রই নয়। দিদিকে যে কোনো দিনই সিরিয়াসলি নেয়নি সে, তাই থামার কোনো নাম গন্ধ নেই। সায়নী আবার বলতে শুরু করলো, দেখ লাকি, এখন তুই আমার দিদির বয়ফ্রেন্ড ঠিকই, তবে ওর পার্সোনাল ম্যাটারে একেবারে নাক গলাতে যাবি না। মাথার মধ্যে এক গাদা বিভ্রান্তি নিয়ে লাকি জিজ্ঞেস করলো, মানে মানেটা কি? সায়নী মানে বোঝাতে গিয়ে আর একটু বেশি বাড়াবাড়ি করে বলল, না মানে তুই তো একটা গাধা, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমার দিদি তোর প্রেমে পড়েছে মানে এই নয় যে তুই ওর স্বাধীনতা কেড়ে নিবি। যদি ওর মনে হয় অন্য কাউকে ভালো লাগছে তাহলে তার সাথে ডেট করবে, ইচ্ছে হলে হ্যাং আউট পর্যন্ত করতে পারে। তুই কিছু বলতে পারবি না। এমনকি দিদির যখন ইচ্ছে হবে তখন তোর সাথে ব্রেকআপ করতে পারে। তোর কিছু বলার বা করার অধিকার নেই। বক বক করতে করতে যেন সত্যিটাই লাকিকে বলে দিল সায়নী। কিন্তু লাকিকে দেখার পরে যে ঈপ্সিতার মনে অন্য গল্প চলছে তার আঁচ করতে পারেনি সায়নী। ভাবে ভাবে সায়নী লাকিকে বোঝানোর চেষ্টা করলো যে ঈপ্সিতা তাকে ইউজ করছে। ভবিষ্যতে সে যে কারোর সাথে চলে যেতে পারে সে জানতো। তার দিদি অভিজিতের সাথে পালাবে, তাই আগে ভাগেই লাকিকে সতর্ক করে রাখছিল, অন্তত রাখার চেষ্টা করছিল। ব্যাপারটা বুঝলো লাকি। সোজা সাপটা ভাবে সায়নীকে সে বলল, বাহ, খুব সুন্দর, দারুণ প্ল্যানিং। মানে তুই বলতে চাইছিস আমি তোর দিদির সাথে রিলেশনশিপে থাকবো, কিন্তু আমি ওকে টাচ করতে পারবো না। কিন্তু অন্য একটা লোক যার সাথে ওর কোনো সম্পর্ক নেই সে ওকে নিয়ে যা খুশি তাই করতে পারে। এমনকি যদি এসব আমার সামনেও করে তাহলে সব কিছু আমাকে দেখতে হবে, আমাকে সব মেনেও নিতে হবে। আমি কিছু বলতে পারবো না, তাই তো? সায়নীর উত্তর, আরে গাধা তো দেখছি বুদ্ধিমান হয়ে গেছে, বুদ্ধিমান গাধা। ঠিক, তুই আমার পুরো পয়েন্টটাই বুঝতে পেরেছিস। আই এম ইমপ্রেসড। এই কথা বলতেই হাসতে লাগলো সায়নী। আর তখনই একটা ঠাস করে শব্দ হলো। 2 সেকেন্ডের জন্য পিন ড্রপ সাইলেন্স হলো ক্যাফেতে। তখন ক্যাফের সব লোকজনের নজর সায়নীদের টেবিলে। কে কি বলবে, কে কি করবে, কেউ কিছু বুঝতে পারছিল না। সায়নী লক্ষ্য করলো তার গালটা যেন চিড়বিড় করে জ্বলছে। সঙ্গে সঙ্গে তার হাতের তালু দিয়ে গালটা ঢেকে নিল। ঈপ্সিতা নিজেকে আর সামলাতে পারছিল না। এবারে বোন সায়নীর কথায় সে এতটাই রেগে গিয়েছিল যে তার গালে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারে। তবে মারটা একটু জোরেই হয়ে গেছে। আর সকলের সামনে এত জোরে একটা থাপ্পড় মারার পর ঈপ্সিতা নিজেই একটু নার্ভাস হয়ে গেল। কিন্তু সে নিজেকে আর চেপে রাখতে পারল না। তার বোন এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে এই পদক্ষেপ নিতেই হলো। ঈপ্সিতা দেখল তার বোন লাকিকে কোনো জন্তুর মতো ট্রিট করছে।
আর তাকেও এরকম ভাবেই ট্রিট করার পরামর্শ দিচ্ছে। চড়টা খেয়ে দিদির দিকে একবার তাকালো সায়নী, বলল, যার জন্য চুরি করি সেই বলে চোর? বাহ বাহ। অবিশ্বাসের দৃষ্টিতে ইপ্সিতার দিকে তাকিয়ে সায়নী হাততালি দিতে লাগলো। ক্যাফের সব লোকজনের নজর তখনও তাদের দিকে। নাটক যেন পুরো জমে ক্ষীর। ইপ্সিতার কাজ সহজ করে দিতে এই সব কিছু বলে যাচ্ছে সায়নী, কিন্তু তার তো জানা নেই যে লাকিকে বিয়ে করে দেশের অন্যতম বড় লোকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছে তার দিদি। ইপ্সিতা একটু জোরেই বলে ফেলে, অনেকক্ষণ ধরে বাজে বকছিস সায়নী, বেশি বাচাল হলে এরকমই হয়, কোথায় থামতে হয় ভুলে যায় মানুষ। লাকি আমার বয়ফ্রেন্ড, ওকে সম্মান দিতে না পারিস অন্তত ভদ্রভাবে কথা বল ওর সাথে। ইপ্সিতার মুখ থেকে এই কথা শোনার পর যেন লাকিও বিশ্বাস করতে পারল না। সে ভাবল, শুধু তার জন্য নিজের বোনকে এত জোরে চড়। মনে মনে এই কথা বলতে গিয়ে লাকি একবার নিজের গালে হাত দিয়ে দেখে। তার কারণে দুই বোনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। তাই লাকি সেখান থেকে চলে যেতে চাইল। তাদেরকে সেটা বলে ক্যাফে থেকে বেরিয়ে যায় লাকি। এদিকে লাকি বেরিয়ে যেতেই ইপ্সিতার রাগও কমে যায়। সায়নী তখন চুলে হাত দিয়ে মাথা নামিয়ে বসেছিল। তা দেখে ইপ্সিতার নিজের উপরেই একটু রাগ হলো, আর বোনের জন্য খুব দুঃখ হলো। কিন্তু সায়নী যখনই মাথা তুলল, দেখা গেল তার মুখে হাসি। ইপ্সিতা ভাবতে থাকলো, বোনের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা। সায়নীকে ইপ্সিতা জিজ্ঞেস করলো, কিরে ঠিক আছিস তো? তখনও ইপ্সিতা দেখছে সায়নী হাসছে। তার মনে হলো, জ্বরটার জন্য আবার এর মাথা খারাপ হয়ে গেল না তো? হাসি মুখেই সায়নী ইপ্সিতাকে বলল, দিদি, এটা তোর প্ল্যান ছিল তাই না? তুই আমাকে চড় মেরে ওকে মেসেজ দিতে চেয়েছিস, ঠিক বললাম তো? ওর জন্য আমায় চড়, আর অভিজিতের জন্য ওকে আঙুল নাচানো, ভাবা যাচ্ছে না জাস্ট। থাপ্পড় খেয়ে সায়নীর মাথায় এমন একটা কথা আসবে তা ভাবতেও পারেনি ইপ্সিতা। সায়নী তার লাল হওয়া গাল ঘষে ইপ্সিতাকে একটু অভিযোগের সুরে বলল, ওই গাধাটাকে দেখাতে গিয়ে যদি আমাকে মারবি তাহলে একটু আস্তেই মারতে পারতিস। দেখ আমার গালটা লাল হয়ে গেছে। ইপ্সিতা তখন হাসি মুখে উত্তর দিল, আহা গো বোনটি আমার, খুব জোরে লেগেছে তাই না? সত্যি আমার অত জোরে মারা উচিত হয়নি, ভেরি সরি রে। তবে দেখবি আজকে তোকে মারা এই চড়ের প্রতিশোধ আমি ওর ওপর দিয়েই নেব। আজ একটু ব্যথা পেয়েছিস ঠিকই, কাল তোর এই ব্যথার মলমও পেয়ে যাবি। এই বলে সায়নীর গালে আদর করতে থাকলো ইপ্সিতা। সায়নী বলল, হ্যাঁ মলম মানে বার্নাল, আর ওই মলমটা থাকবে গাধাটার হাতে, টিপবে, মলম বের করবে আর আমার গালে লাগাবে। এই বলে সায়নী খুব জোরে হাসতে লাগলো, আর তার হাসিতে তাল মেলাতে থাকলো ইপ্সিতাও। সায়নী তার দিদিকে আবারও বলল, শোন দিদি, গাদাটাকে ইউজ করা হলে অভিজিৎ যখন তোর কাছে আসবে তখন কিন্তু আমার প্রতি মাসে 20,000 টাকা লাগবে, যাকে বলে মাসোহারা। দুজনেই হা হা করে হাসতে লাগলো, আর ক্যাফের লোকগুলো আবারও তাদের দিকে তাকিয়ে রইল। হস্টেলে ফিরল লাকি। ক্যাফে থেকে হাফ খাবার খেয়েই চলে আসতে হয়েছিল তাকে। খুব খিদে পেয়েছে তার। হস্টেলের মেসে এসে সে খাবার খেতে ঢুকলো, কিন্তু সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই খুব ভিড় দেখতে পেল। লাইনে দাঁড়ালো, সাথে সাথে পিছন থেকে কয়েকটা মেয়ের আওয়াজ শুনতে পেল, আরে ছোট লোক, তুমিও এখানে? যেখানেই খাবার দেখো চলে আসো তাই না? ইস, জামা কাপড়টা দেখ একবার, এটা কি? ছি, এদের এরকম জামা পরতে লজ্জা করে না? এখানে খাবারের টাকা কোথা থেকে পায়? ভিক্ষা করে নাকি চুরি করে? পিছন থেকে মেয়েগুলোর টিটকারি শুনেই লাকির মাথাটা গরম হয়ে যায়। ঘুরে তাকাতেই দেখলো 3টে মেয়ে তার দিকে নয়, আর একটা মেয়ের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছে। লাকি ভাবলো এরা হয়তো তাকে চেনে না। সেও আর একটু এগিয়ে গিয়ে মেয়েটাকে দেখতে গেল। লাকি ভাবলো এ আবার কেমন মেয়ে? লাকিকে লোকে যেভাবে অপমান করে এই মেয়েটাকেও সেইভাবেই অপমান করছে। একরাশ কৌতূহল নিয়ে মেয়েটাকে দেখতে গেল লাকি। কে সেই মেয়ে?
কাকে এইভাবে অপমান করা হচ্ছে? লাকি কি চেনে তাকে? তার জীবনে কি আরো একটা মেয়ের নাম জুড়বে? তাহলে ইপসিতার কি হবে? সে কি তার লক্ষ্যে পৌঁছতে পারবে শেষমেশ? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন